1757 সালের 23শে জুন একটি দুপুর, একটি আমবাগান, একটি যুদ্ধ যা আসলে যুদ্ধ ছিল না। এখানে এক যুবক নবাব লড়েছিলেন শুধু ব্রিটিশ বণিকের বিরুদ্ধে নয়, লড়েছিলেন নিজের ঘরের শত্রুর বিরুদ্ধে, যারা কোরআন ছুঁয়ে শপথ করেছিল কিন্তু তরবারি চালিয়েছিল পিঠে। একদিকে 50,000 সৈন্য, অন্যদিকে মাত্র 3,000। কিন্তু যুদ্ধ জিততে কামান লাগে না, লাগে বিশ্বাসঘাতকতা। বৃষ্টি এলো, বারুদ ভিজল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বৃষ্টি তা ছিল ঘরের ভেতরের। একজন যুবক নবাবকে শেষ করে দিল না শত্রু, দিল নিজের লোকেরা। একটি ছুরিকাঘাত, একটি নাম মোহাম্মদ বেগি, একটি লাশ হাতির পিঠে ঘুরিয়ে নিয়ে যাওয়া, আর একটি জাতি নীরবে দাঁড়িয়ে দেখা। পলাশী শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল একটা হত্যাকাণ্ড, এটি ছিল একটি চুক্তি, এটি ছিল বাংলার স্বাধীনতার শেষ নিঃশ্বাস। 1756 সাল, মুর্শিদাবাদের দরবার। আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিংহাসনে বসলেন মাত্র 23-24 বছরের এক যুবক, সিরাজউদ্দৌলা। চোখে আগুন, মনে স্বাধীনতার জ্বালা। তিনি ছিলেন সাহসী, অহংকারী। ব্রিটিশ আগ্রাসনের সামনে লোহার প্রাচীর হয়ে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু সিংহাসনের ছায়ায় লুকিয়েছিল সাপের ঝাঁক। তার নিজের খালা ঘসেরি বেগম, যিনি বিপুল ধনসম্পত্তির মালিক, দরবারে প্রভাবশালী, কিন্তু ভাগ্নেকে দেখতে পারতেন না। তিনি চেয়েছিলেন অন্য কাউকে সিংহাসনে বসাতে। দরবারের অনেক আত্মীয় অসন্তুষ্ট। যুবক নবাবের অভিজ্ঞতার অভাব, তার সিদ্ধান্ত, সবকিছু মিলে তৈরি হয়েছিল ষড়যন্ত্রের নিখুঁত মাটি। সিরাজ যখন নিজের বিশ্বস্ত লোকদের পদে বসালেন, তখন শুরু হলো গোপন ফিসফাস। এদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের দেওয়া দস্তক, শুল্কমুক্ত বাণিজ্যের পারমিট, কোম্পানির কর্মকর্তারা এর অপব্যবহার করতে শুরু করলো। নিজেদের ব্যক্তিগত বাণিজ্য চালাতে লাগলো দস্তকের আড়ালে। এমনকি দেশীয় ব্যবসায়ীদের কাছে দস্তক বিক্রি করে মোটা টাকা কামাতে লাগলো। বাংলার রাজকোষের ফাটল ধরলো, শুল্কের টাকা আসা বন্ধ, নবাবের রাজস্ব ব্যাপক ক্ষতিগ্রস্ত। সিরাজ সতর্ক করলেন, কিন্তু ব্রিটিশরা থামলো না। নবাবের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ মজবুত করতে লাগলো। নবাবের দূতকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো। এটা আর শুধু বাণিজ্যের লড়াই ছিল না, এটা ছিল সার্বভৌমত্বের অপমান। সিরাজের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। 1756 সালের জুন মাস, নবাবের বিশাল বাহিনী কলকাতা আক্রমণ করলো। ফোর্ট উইলিয়াম দখল হলো। ব্রিটিশরা প্রচার চালালো, ব্ল্যাক হোল অফ ক্যালকাটা। একটা ছোট্ট অন্ধকার দমবন্ধ করা ঘরে 146 জন ইংরেজকে বন্দী করে রাখা হয়েছিল, যার মধ্যে 123 জন মারা গিয়েছিল বলে দাবি। যদিও অনেক ঐতিহাসিক এই সংখ্যা ও ঘটনাকে অতিরঞ্জিত বলে মনে করেন, তবু এটাই হয়ে উঠল ব্রিটিশদের যুদ্ধের সোনালী অজুহাত। রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে এলেন, হাতে ষড়যন্ত্রের ছুরি। 1757 সালের ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলো। নবাব ব্রিটিশদের পুরনো সুবিধা ফিরিয়ে দিলেন, দুর্গ মেরামতের অনুমতি দিলেন। কিন্তু এটা ছিল শুধু একটা অস্থায়ী মুখোশ। ইংরেজরা গোপনের সুযোগ খুঁজছিল, আর দরবারের ভেতরে ষড়যন্ত্র পুরো দমে চলছিল। জগৎ শেঠ, বাংলার অর্থের রাজা, যার হাতে ছিল বিপুল ধন। ঘসেরি বেগম নিজের ভাগ্নের বিরুদ্ধে, আর সবচেয়ে ভয়ঙ্কর মীর জাফর, নবাবেরই সেনাপতি ও আত্মীয়। রবার্ট ক্লাইভ গোপনে চুক্তি করলেন, তুমি নবাব হবে, আমরা তোমাকে মসনদ দেব, শুধু যুদ্ধের মাঠে তোমার বাহিনী নিশ্চল রেখো। লোভের বিনিময়ে দেশ বিক্রি হয়ে গেল। 1757 সালের মে জুন মাস, মুর্শিদাবাদের রাত্রি গভীর, মোমবাতির আলোয় ছায়া নাচছে। একটা গোপন চিঠি হাতে হাতে ঘুরছে, কখনো মহিলাদের কোয়ার্টার দিয়ে, কখনো ব্যাংকারের গোপন কক্ষে। এটা আর যুদ্ধের প্রস্তুতি নয়, এটা একটা দেশ বিক্রির নোংরা দর কষাকষি। মীর জাফর নবাব সিরাজউদ্দৌলারই প্রধান সেনাপতি। তার হাতে ছিল বিশাল বাহিনী, কিন্তু তার চোখে ছিল লোভের আগুন। তিনি চেয়েছিলেন নিজেই নবাব হতে। রবার্ট ক্লাইভ এই সুযোগটা দেখতে পেলেন। লন্ডন ও কলকাতার গোপন চেম্বারে বসে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি হলো। মধ্যস্থতা করলেন উমিচাঁদ, কলকাতায় এক ধনী শিখ ব্যবসায়ী, যিনি দুপক্ষের সঙ্গেই সম্পর্ক রাখতেন। চুক্তি স্পষ্ট ছিল, মীর জাফর, তুমি যুদ্ধের মাঠে তোমার বাহিনী নিশ্চল রাখবে, সিরাজকে একলা ফেলে দেবে। বিনিময়ে আমরা তোমাকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বানাবো। তুমি আমাদের অঢেল অর্থ দেবে, জমি দেবে, বাণিজ্যের সুবিধা দেবে।
মির্জাফর রাজি। চুক্তি স্বাক্ষরিত হলো 4 জুন 1757। কিন্তু এখানেই শেষ নয়, এখানে শুরু হলো প্রতারণার আরেক অধ্যায়। উমিচাঁদ ছিলেন ষড়যন্ত্রের মূল মধ্যস্থতাকারী। তিনি ক্লাইভকে সাহায্য করেছিলেন মির্জাফরের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তিনি নিজের জন্য বিপুল অর্থ চেয়ে বসলেন, প্রায় 30 লক্ষ টাকা। আমি যদি চুক্তি ফাঁস করে দিই তাহলে সব শেষ। ক্লাইভ বুঝলেন এই লোক বিপজ্জনক। তিনি একটা চতুর ফন্দি আঁটলেন। 2টো চুক্তিপত্র তৈরি করা হলো। সাদা চুক্তি আসল, এতে উমিচাঁদের নাম নেই। লাল চুক্তি জাল, এতে উমিচাঁদকে বিপুল টাকা দেওয়ার প্রতিশ্রুতি লেখা। ক্লাইভের লোকেরা উমিচাঁদকে শুধু লাল চুক্তি দেখালো, তিনি খুশি হয়ে চুপ করে গেলেন। আসল চুক্তিতে অ্যাডমিরাল ওয়াটসনের সই জাল করা হলো, কারণ তিনি জাল চুক্তিতে সই করতে রাজি হননি। ষড়যন্ত্রের নোংরামি এখানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। পরে যখন উমিচাঁদ সত্যটা জানতে পারলেন, তিনি পুরোপুরি ভেঙে পড়লেন। মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গেলেন। একজন ধনী ব্যবসায়ী যিনি ষড়যন্ত্রের অংশ ছিলেন, শেষ পর্যন্ত নিজেই প্রতারিত হয়ে ধ্বংস হয়ে গেলেন। এটাই ছিল সেই সময়ের ইংরেজ কূটনীতির নোংরা মুখ। মির্জাফর একা ছিলেন না, ষড়যন্ত্রের জাল অনেক বড় ছিল। জগৎ শেঠ বাংলার সবচেয়ে প্রভাবশালী ব্যাংকার, বিশ্বের ব্যাংকার বলে খ্যাত। সিরাজ তাকে অপমান করেছিলেন, তাই তিনি চেয়েছিলেন নবাব বদল। তার অর্থই ষড়যন্ত্রকে জ্বালানি জুগিয়েছিল। রায়দুল্লভ নবাবের আরেক উচ্চপদস্থ অমাত্য, তিনিও যোগ দিয়েছিলেন। ছিলেন রাজবল্লভ, দরবারের আরেক প্রভাবশালী ব্যক্তি। ছিলেন ঘসেরি বেগম, সিরাজের নিজের খালা, যিনি ভাগ্নের বিরুদ্ধে সবচেয়ে তীব্র অসন্তোষ পোষণ করতেন। তার সমর্থন ষড়যন্ত্রকে আরো শক্তিশালী করেছিল। এই সবাই মিলে একটা অদৃশ্য জোট গড়ে তুলেছিল। তাদের লোভ ছিল ক্ষমতা, অর্থ, প্রতিশোধ, আর ক্লাইভের হাতে ছিল সেই লোভকে কাজে লাগানোর নিখুঁত কৌশল। 23 জুন 1757 দুপুরবেলা। পলাশীর ঘন আম্রকানন, ভাগীরথীর জল স্থির, কিন্তু আকাশ যেন ফেটে পড়তে চাইছে। এটা আর যুদ্ধ ছিল না, এটা ছিল একটা নির্ধারিত হত্যাকাণ্ড। ষড়যন্ত্রের জাল বিছানো শেষ হওয়ার পর রবার্ট ক্লাইভ যুদ্ধের একটি অজুহাত খুঁজছিলেন। তিনি নবাবকে একটি দীর্ঘ অভিযোগপত্র পাঠালেন। সেখানে দাবি করা হলো নবাব আলীনগরের সন্ধি ভঙ্গ করেছেন এবং ফরাসিদের সাথে হাত মিলিয়েছেন। চিঠির উত্তর আসার অপেক্ষা না করে ক্লাইভ যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। ক্লাইভ জানতেন চিঠিটা ছিল শুধু একটা আনুষ্ঠানিকতা, আসল লড়াইটা কামানের গোলায় নয়, আগেই হয়ে গিয়েছিল কালির কলমে আর মির্জাফরের সয়ে। কলকাতার বুক চিরে মুর্শিদাবাদের দিকে 13 জুন 1757 ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে রওনা হন। তারা ভাগীরথী নদীর পশ্চিম পাড় ধরে উত্তর দিকে এগোতে থাকে। তাদের সাথে ছিল নৌবহর, যা নদীতে রসদ ও গোলাবারুদ বহন করছিল। 19 জুন তারা কাটোয়ায় পৌঁছল। সেখানে নবাবের একটা ছোট্ট কেল্লা ছিল। ইংরেজরা সহজে সেটি দখল করে নেয়, কিন্তু এখানে এসেই ক্লাইভ থমকে দাঁড়ান। সামনেই ভরা বর্ষার ভাগীরথী নদী। নদী পার হওয়া মানেই সরাসরি নবাবের মুখোমুখি হওয়া। মির্জাফর কি সত্যিই কথা রাখবে, নাকি এটা নবাবের কোনো ফাঁদ? 21 জুন ক্লাইভ একটি বৈঠক ডাকেন। সেখানে অধিকাংশ অফিসার নদী পার হতে মানা করেন, কিন্তু ক্লাইভ একাকী কয়েক ঘন্টা চিন্তা করার পর সিদ্ধান্ত নেন এখনই সময়। অপরদিকে রাজধানী মুর্শিদাবাদ থেকে শেষ বিদায় নবাব সিরাজউদ্দৌলা যখন খবর পেলেন ক্লাইভ কাটোয়া দখল করে নিয়েছে, তিনি বুঝতে পারলেন যুদ্ধের কোনো বিকল্প নেই। 22 জুন সকালে নবাব মুর্শিদাবাদ থেকে বিশাল বাহিনী নিয়ে রওনা হলেন। তিনি ভাগীরথী নদীর পূর্ব পাড় ধরে দক্ষিণ দিকে এগোতে থাকেন। যাওয়ার পথে নবাব বারবার মির্জাফরের বিশ্বস্ততা নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু উপায়হীন হয়ে তাকে আবারও সেনাপতিত্ব দিতে হলো, কারণ নবাবের বাহিনীর একটা বড় অংশ ছিল মির্জাফরের নিয়ন্ত্রণে। 22 জুন রাত তখন 12টা। পলাশীর প্রান্তর, আকাশ ভেঙে বৃষ্টি নামছে। ভাগীরথীর গর্জন আর বাতাসের শোষ শব্দে মনে হচ্ছিল প্রকৃতিও আজ কাঁদছে। ক্লাইভ তার 3000 সৈন্য নিয়ে লক্ষবাগ নামক একটি বিশাল আমবাগানে আশ্রয় নিলেন। এই বাগানে প্রায় 1 লক্ষ গাছ ছিল এবং চারপাশ মাটির বাঁধ দিয়ে ঘেরা ছিল। এই বাঁধটি ক্লাইভের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ালো। ইংরেজদের থেকে মাত্র 1 মাইল উত্তর পূর্বে নবাবের বিশাল বাহিনী তাঁবু ফেলল। প্রায় 50,000 সৈন্যের হুল্লোড় আর 42টি বিশাল কামানের গর্জনে পলাশীর মাটি কেঁপে উঠেছিল। 23 জুন সকাল, ভোরের আলো ফুটতেই কুয়াশা ভেদ করে দেখা গেল দুটি বাহিনীর অবস্থান। নবাব তার বাহিনীকে 3 ভাগ করলেন। বাম ও মাঝখানে ছিল মির্জাফর, ইয়াল্লতিফ এবং রায়দুল্লভ। তাদের অধীনে ছিল 43,000 সৈন্য। তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ডান দিকে নদীর ধারে এখানে ছিল মীর মদন এবং মোহনলালের মাত্র 7,000 বিশ্বস্ত সৈন্য।
এবং অগ্রভাগে নবাবের ফরাসি গোলন্দাজ মসিউ দ্য স্যাফ্রো তার 5টি কামান নিয়ে ইংরেজদের খুব কাছে অবস্থান নিলেন। ক্লাইভ তার ক্ষুদ্র বাহিনীকে আমবাগানের মাটির বাঁধের আড়ালে রক্ষা করলেন। তিনি বুঝতে পারলেন সরাসরি যুদ্ধে তিনি টিকবেন না, তাই তিনি নবাবের আক্রমণের অপেক্ষা করতে লাগলেন। সকাল 8টা মসিউ দ্য সাফরের ফরাসি কামান থেকে প্রথম গোলা ছোড়া হলো। গর্জে উঠল নবাবের বিশাল কামানগুলো। যুদ্ধ শুরু হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, নবাবের যে বিশাল অংশটা মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল তারা একটি গুলিও ছুড়ল না, যেন তারা কুচকাওয়াজ দেখতে এসেছে। লড়াই করছিল শুধু মীরমদন আর মোহনলালের কয়েক হাজার বীর। একদিকে দেশপ্রেম, অন্যদিকে টাকার কাছে বিক্রি হওয়া নীরবতা। সকাল থেকেই দুই বাহিনী মুখোমুখি। একদিকে নবাব সিরাজউদ্দৌলার বিশাল সেনাবাহিনী, প্রায় 50,000 সৈন্য, 40টি ভারী কামান, 10টি যুদ্ধহাতি যাদের পায়ের আঘাতে মাটি কাঁপে। অন্যদিকে রবার্ট ক্লাইভ, মাত্র 3,000 সৈন্য, মাত্র 8টি ছোট কামান। সংখ্যায় নবাবের বিশাল আধিপত্য, কিন্তু সংখ্যা কখনো যুদ্ধ জেতায় না, বিশ্বাসঘাতকতা জেতায়। দুপুর 2টোর দিকে আকাশ হঠাৎ কালো হয়ে গেল। প্রবল বৃষ্টি নামলো, যেন আকাশও ষড়যন্ত্রে যোগ দিয়েছে। নবাবের কামানের বারুদ ভিজে গেল। গোলন্দাজ বাহিনী অসহায় হয়ে পড়ল, কিন্তু ব্রিটিশরা তারা আগে থেকে ত্রিপল দিয়ে তাদের বারুদ ও কামান ঢেকে রেখেছিল। বৃষ্টি থামতেই তাদের কামান আবার গর্জে উঠল মরণ কামড়ের মতো। সিরাজ নিরুপায় হয়ে মির্জাফরের কাছে ছুটে গেলেন। কোরআন ছুঁয়ে অনুরোধ করলেন, মির্জাফর, বাংলার সম্মান রক্ষা করো, আজ আমরা একসাথে লড়ব। মির্জাফর মাথা নিচু করে আশ্বাস দিলেন, কিন্তু যখন যুদ্ধের ময়দানে ফিরে গেলেন, মির্জাফরের বিশাল বাহিনী মূর্তির মতো দাঁড়িয়ে রইল, এক পাও এগোলো না। নবাবের জয়ের শেষ আশাটুকুও নিভে গেল, কিন্তু সবাই বিশ্বাসঘাতক ছিল না। মীরমদন, নবাবের বক্সি আর্টিলারির প্রধান, তিনি দেখলেন বৃষ্টিতে ব্রিটিশ কামানও কিছুটা অকেজো হয়েছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, চার্জ। তার নেতৃত্বে 5,000 অশ্বারোহী ঝড়ের বেগে ব্রিটিশ লাইনের দিকে ছুটে গেল। আমবাগান কাঁপিয়ে দিল তাদের আক্রমণ। ব্রিটিশ সেনা পিছু হটতে শুরু করলো। সঙ্গে ছিলেন মোহনলাল, নবাবের আরেক বিশ্বস্ত সেনাপতি। ফরাসি সেনাপতি মসিউ দ্য সাফরে ও তার ফরাসি গোলন্দাজরা অকুত ভয়ে লড়ছিলেন। তাদের কামানের গোলা ব্রিটিশদের উপর ঝাঁকে ঝাঁকে লড়ছিল, কিন্তু ভাগ্য নিষ্ঠুর। বৃষ্টি থামতে ব্রিটিশ কামান আবার জেগে উঠল। একটা কামানের গোলা সরাসরি আঘাত করল মীরমদনকে। তিনি ঘোড়া থেকে ছিটকে পড়লেন। রক্ত ভিজে গেল পলাশির মাটি। তার সঙ্গে শহীদ হলেন বীর গোলন্দাজ নবে সিং হাজারি ও বাহাদুর খান। মীরমদনের মৃত্যুর খবর যখন সিরাজের কানে পৌঁছল, যুবক নবাব মানসিকভাবে ভেঙে পড়লেন। তার চোখে আশা নিভে গেল। তিনি বুঝতে পারলেন এই যুদ্ধ আর জেতা যাবে না। মাত্র 3 ঘন্টার যুদ্ধে 50,000-এর বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। বিশ্বাসঘাতকতার একটা ছুরি সংখ্যার চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হলো। সিরাজ উটের পিঠে পালিয়ে গেলেন, কিন্তু তার পেছনে পড়ে রইল বাংলার স্বাধীনতা, আর পলাশির আম্রকাননে রইল শুধু রক্তাক্ত মাটি আর বিশ্বাসঘাতকতার ছায়া। 23শে জুনের সেই অভিশপ্ত দুপুর শেষ হওয়ার পর সূর্য ডুবে গেল পলাশির আম্রকাননে, কিন্তু সিরাজউদ্দৌলার জীবনে সূর্য তখনও পুরোপুরি অস্ত যায়নি। যুদ্ধ শেষ, মাত্র 3 ঘন্টায় সবকিছু শেষ হয়ে গেছে। সিরাজ দেখলেন তার বিশাল বাহিনী ছত্রভঙ্গ। মির্জাফরের সৈন্যরা এখনো নড়েনি। মীরমদনের মৃত্যু তাকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছে। যুবক নবাব আর দাঁড়ালেন না। একটা উটের পিঠে চড়ে মাত্র কয়েকজন বিশ্বস্ত সঙ্গী নিয়ে তিনি ছুটলেন মুর্শিদাবাদের দিকে। তার মনে একটাই আশা, রাজধানীতে ফিরে নতুন করে সেনা সংগ্রহ করবেন, আবার লড়বেন, ব্রিটিশ আর ঘরের শত্রুদের বিরুদ্ধে শেষবারের মতো দাঁড়াবেন। কিন্তু যখন তিনি মুর্শিদাবাদে পৌঁছলেন, ততক্ষণে সব শেষ। মির্জাফরকে নবাব ঘোষণা করা হয়ে গেছে। দরবারে যারা একদিন তার পায়ে মাথা নত করত, তারা এখন মির্জাফরের পায়ে মাথা ঠেকাচ্ছে। সিরাজের প্রাসাদ খালি, তার স্ত্রী লুৎফুন্নেসা ও ছোট ছেলেকে লুকিয়ে রাখা হয়েছে। যুবক নবাব বুঝতে পারলেন মুর্শিদাবাদ আর নিরাপদ নয়। তিনি সিদ্ধান্ত নিলেন পাটনার দিকে যাবেন। সেখানে তার কিছু বিশ্বস্ত লোক ও সম্ভাব্য সাহায্য পাওয়ার আশা ছিল। তিনি ভগবান গোলায় পৌঁছলেন। এক ফকিরের আশ্রয়ে লুকিয়ে রইলেন। সাধারণ পোশাক, ক্লান্ত শরীর, ভাঙা মন, কিন্তু ভাগ্য তার সঙ্গে আর ছিল না। স্থানীয় এক ব্যক্তি তাকে চিনতে পারল। সে তাড়াতাড়ি খবর পাঠালো মির্জাফরের লোকদের কাছে। সিরাজ ধরা পড়লেন। বন্দি করে তাকে পাঠিয়ে দেওয়া হলো মির্জাফরের পুত্র মিরনের কাছে। 2রা জুলাই 1757 মিরনের আদেশ এলো। এক ঘাতক মুহাম্মদ বেগি ঘরে ঢুকলো। সিরাজ তখন মাত্র 24-25 বছরের এক যুবক। তিনি প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু একা নিরস্ত্র। মোহাম্মদ বেগ তাকে নির্মমভাবে হত্যা করলো। ছুরি, তলোয়ার, লাঠি যা যা ছিল সব দিয়ে। সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব,
সেদিন নিষ্ঠুরভাবে খুন হলেন। তার লাশ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদ শহরের রাস্তায় ঘুরিয়ে দেখানো হলো, যাতে সবাই দেখে যে বিদ্রোহ করে তার এই পরিণতি। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। সেই লাশ দেখে অনেকের চোখে জল এসেছিল, কারণ তারা জানতো এই যুবক শুধু নিজের জন্য লড়েনি, বাংলার স্বাধীনতার জন্য লড়েছিল। পলাশীর যুদ্ধে সিরাজ হেরেছিলেন শত্রুদের কাছে নয়, হেরেছিলেন নিজের ঘরের শত্রুর কাছে। তার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে গিয়েছিল বাংলার স্বাধীন নবাবী। শুরু হয়েছিল এক নতুন অধ্যায়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের। আজও পলাশীর আম্রকাননে যদি কেউ দাঁড়ায়, তাহলে শুনতে পাবে বাতাসে এক যুবকের আর্তনাদ। 23শে জুন 1757 সেই দুপুর শেষ হওয়ার পর পলাশীর আম্রকানন নীরব হয়ে গেল। কিন্তু সেই নীরবতা ছিল ঝড়ের আগের শান্তি, যা শুরু হয়েছিল একটা ছোট্ট যুদ্ধ দিয়ে, যা পরিণতি হলো একটা বিশাল সাম্রাজ্যের জন্মে আর একটা দেশের দীর্ঘ রক্তাক্ত যাত্রায়। মীর জাফর নতুন নবাব, কিন্তু তিনি ছিলেন শুধু একটা পুতুল। সিংহাসনে বসানো হয়েছিল, কিন্তু সত্যিকারের ক্ষমতা চলে গিয়েছিল কলকাতার ফোর্ট উইলিয়ামে, রবার্ট ক্লাইভ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বাংলার রাজকোষ খুলে দেওয়া হলো। পলাশীর পর ব্রিটিশরা শুরু করলো সম্পদের লুণ্ঠন, প্রায় 37 মিলিয়ন পাউন্ড বাংলার ধনসম্পদ, সোনা, রূপা, রত্ন জাহাজ ভর্তি করে পাঠানো হতে লাগলো ইংল্যান্ডে। রবার্ট ক্লাইভ নিজে নিয়ে গিয়েছিলেন প্রায় 2,34,000 পাউন্ড। এক যুবকের বিশ্বাসঘাতকতার দামে ক্লাইভ হয়ে উঠলেন ইংল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি। ইতিহাসবিদরা এই লুণ্ঠনকে বলেন ড্রেন অফ ওয়েলথ, পলাশীর লুণ্ঠন। বাংলার রক্ত শুষে নিয়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ভিত্তি তৈরি হলো। যে দেশ একদিন বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ছিল, সে দেশ হয়ে উঠল কাঁচামালের খনি আর সস্তা শ্রমের ভাণ্ডার। পলাশীর আগে ব্রিটিশরা ছিল শুধু বণিক, দস্তক নিয়ে বাণিজ্য করত, লাভ করত। পলাশীর পর তারা হয়ে গেল শাসক, ব্যবসায়ী থেকে রাজা। এই একটা যুদ্ধ তাদের হাতে তুলে দিল বাংলা, বিহার, উড়িষ্যার চাবি। আর সেই চাবি দিয়ে তারা পরবর্তী 100 বছরে পুরো ভারতবর্ষ দখল করার রাস্তা প্রশস্ত করলো। অসম্পূর্ণ কাজ, আর সেই কাজ সম্পূর্ণ হলো 1764 সালে বক্সারের যুদ্ধে। সেখানে ব্রিটিশরা মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়, মীর কাসিম ও অযোধ্যা নবাবের সম্মিলিত বাহিনীকে পরাজিত করলো। ট্রিটি অফ এলাহাবাদ স্বাক্ষরিত হলো। ব্রিটিশরা পেল দিওয়ানি অধিকার, বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের পূর্ণ ক্ষমতা। এখন আর পুতুল নবাবের দরকার ছিল না। বাংলায় ব্রিটিশ শাসন হয়ে উঠল স্থায়ী। পলাশীর ছায়া এখন পুরো ভারতের উপর পড়তে শুরু করলো। বাংলা থেকে শুরু হয়ে ভারতের প্রায় পুরোটা চলে গেল বিদেশি শাসনের অন্ধকারে। শিল্প ধ্বংস হলো, কৃষক দারিদ্র্যে ডুবে গেল, ইংল্যান্ডের কলকারখানা চলতে লাগলো বাংলার রক্ত ঘামে। পলাশীর পরাজয় কোনো সামরিক পরাজয় ছিল না, এটা ছিল ঘরের শত্রু বিভীষণদের সম্মিলিত পাপের চূড়ান্ত দলিল। যদি সেদিন মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ, ঘসেটি বেগম এইসব বিশ্বাসঘাতকরা দেশপ্রেমের এক ফোঁটা দেখাতেন, বাংলার ইতিহাস হয়তো স্বর্ণাক্ষরে লেখা হতো, রক্তাক্ত অক্ষরে নয়। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটা একটা কঠিন শিক্ষা। ঐক্য, সতর্কতা ও দেশপ্রেম ছাড়া কোনো জাতি বহিরাগত শক্তির সামনে দাঁড়াতে পারে না। পলাশী আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, ঘরের শত্রু যত ভয়ঙ্কর, বাইরের শত্রু তার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে যখন অভ্যন্তরীণ বিভেদ থাকে। বিশ্বাসঘাতকতার ফল কখনো মিষ্টি হয় না, এর প্রমাণ মির্জাফর নিজেই। ইংরেজরা তাকে ক্লাইভের গাধা বলে উপহাস করত। পুতুল নবাব হয়েও তিনি ইংরেজদের অবিরাম টাকার চাহিদা মেটাতে পারেননি, শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হলেন। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে অত্যন্ত শোচনীয়, যন্ত্রণাদায়ক মৃত্যু হয় তার। বিশ্বাসঘাতকতার নাম হয়ে গেছে মির্জাফর। সিরাজের নির্মম হত্যার পর তার লাশ হাতির পিঠে করে মুর্শিদাবাদ শহর ঘুরিয়ে দেখানো হয়েছিল। ইতিহাসবিদ গোলাম হোসেন তার শিয়ার উল মুত্তাখিরিন গ্রন্থে লিখেছেন, সাধারণ মানুষ, কৃষক, শহুরে জনতা শুধু নীরব দর্শক হয়ে তাকিয়েছিল, কেউ লাঠি নিয়ে রাস্তায় নামেনি। যদি সেদিন জনগণ জেগে উঠত, যদি তারা নবাবের পাশে দাঁড়াতো, তাহলে ইংরেজদের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে উঠত। জনবিচ্ছিন্নতা ছিল নবাবের পতনের আর এক বড় কারণ। নেতা একা লড়তে পারেন না যদি জনতা নীরব থাকে। পলাশীর লুণ্ঠনের চূড়ান্ত ফল এসেছিল 1770 সালে, 76-এর মনন্তরে। বাংলার 1/3 মানুষ, প্রায় 1 কোটি লোক অনাহারে মারা গিয়েছিলেন। ইংরেজরা রাজস্ব 3 গুণ বাড়িয়ে আদায় করেছিল, ধান চাল মজুত করে রেখে দাম বাড়িয়েছিল। বাংলার প্রাচীন মসলিন ও বস্ত্রশিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। ঢাকার মসলিন, যা একসময় ইউরোপে সোনার দামে বিক্রি হতো, তা শেষ করে দেওয়া হয়েছিল। কারিগরদের আঙুল কেটে দেওয়া হয়েছিল, যাতে তারা আর সূক্ষ্ম সুতো তৈরি করতে না পারে। পলাশী শুধু রাজনৈতিক পরিবর্তন আনেনি, এনেছিল এক মানবিক বিপর্যয়। বাংলা, যে দেশ একদিন বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ছিল, হয়ে উঠল দারিদ্র আর মৃত্যুর দেশে। পলাশী আমাদের শেখায়, বাইরের শত্রুকে জয় করতে হলে আগে ঘরের শত্রুকে চিনতে হয়। ঐক্য ছাড়া কোনো জাতির মুক্তি নেই।
দেশপ্রেম যদি শুধু কথায় থাকে আর কাজে না থাকে, তাহলে ইতিহাস আবারও রক্তাক্ত হয়। সেই রক্ত যেন আর না ঝরে, সেই বিশ্বাসঘাতকতার ছায়া যেন আর না পড়ে আমাদের উপর। পলাশী নয় শুধু একটা তারিখ, এটা একটা সতর্কবার্তা যা আজও আমাদের জাগিয়ে রাখে।